নমস্কার, দীপঙ্কর খাসনবিশ আবার আপনাদের সামনে ফিরে আসছি আরো একটা অধ্যায় নিয়ে, ক্রিপ্টোকারেন্সির উপর। এটা হবে ক্রিপ্টোকারেন্সির তৃতীয় অধ্যায় বা থার্ড এপিসোড। এর আগে দুটো এপিসোড আমরা করেছি। প্রথমটাতে আমরা ব্লকচেন সম্পর্কে কিছু আলোচনা করি। ব্লকচেন হচ্ছে যে প্রযুক্তি যার উপর ভিত্তি করে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেমন ইথেরিয়াম, বিটকয়েন, কয়েন লাইট ইত্যাদি তৈরি করা হয়। দ্বিতীয় অধ্যায়তে আমরা কিছু কয়েন নিয়ে ডিসকাস করি বা মুদ্রা নিয়ে ডিসকাস করি, যেটা অল্টারনেট ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি হিসেবে আমরা বলি। তার মধ্যে বিশেষভাবে আমরা ডিসকাস করি, আলোচনা করি বিটকয়েন নিয়ে, এবং কিছু অংশ আমরা ইথেরিয়াম এর ব্যাপারেও কথাবার্তা বলি। এখন আমরা যেটা বলতে চাইছি, যে কোনো মুদ্রারই আমরা জানি যে যেটা আমরা আগেও দেখেছি, যে মুদ্রা বা পয়সা বা মানি, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা বেচা কেনা, তাই না? নইলে মুদ্রার কোনো এমনি ভাবে কোনো তার কোনো দাম নেই। তো আমরা যে প্রথম অধ্যায়তে ব্লকচেনের অধ্যায়তে সামান্যভাবে, কিন্তু দ্বিতীয় অধ্যায়তে বেশ ভালো রকম ভাবে আমরা বোঝবার চেষ্টা করি যে পৃথিবীতে যে বাণিজ্য বা ট্রেড বা বিজনেস, এটা কিভাবে ধীরে ধীরে প্রথম দিকে আমি নিজেই কিছু তৈরি করছি এবং নিজেই সেটাকে কনজিউম করছি, থেকে আমি যা তৈরি করছি তার মধ্যে কিছুটা এক্সেস হচ্ছে, সেটা আমি মার্কেট বা বাজারে নিয়ে গিয়ে কি করে তার পরিবর্তন বা বার্টার ট্রেডের মাধ্যমে একে অপরের থেকে বিনিময় করছি। এবং তারপরে আমরা যে যেটা দেখি সেটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি আসে যে মানুষের কাছে যে জিনিসটা আছে সেইটা হয়তো তার কাছে অতিরিক্ত আছে। যেমন ধরুন, তার কাছে হয়তো ধান বা গম বা কোনো শ্রম বা কোনো লেবার বা কোনো স্কিল, কোনো 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 কিছু তৈরি করার ক্ষমতা, সেটা হয়তো তার কাছে অতিরিক্ত আছে, যেটা সে বাজারে গিয়ে বিক্রি করতে চায়। কিন্তু বহু সময় দেখা যাচ্ছে তার পরিবর্তে সে যা জিনিস চাইছে সেই জিনিসটা দেওয়ার মতো লোক কিন্তু তার যে আহ, তিনি যা অফার করছেন, তিনি যা যা দিতে চাইছেন সেটা নিতে প্রস্তুত নয়। এবং এরকম একটা অসামান্য যখন বাজারের মধ্যে দেখা যায়, তখনই আমরা দেখি যে মানুষ আহ একটা মুদ্রার দিকে এগিয়ে যায়। এবং প্রথম দিকে মুদ্রাটা ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এবং মুদ্রার যা দাম ছিল এবং যতটা সোনার ছিল তার দুটোর মূল্য বরাবর, বা যতটা রূপো ছিল তার মূল্য বরাবর, বা তার যতটা তামা ছিল তার মূল্য বরাবর। এবং অনেক এবং তার পেছনে ছিল রাজা বা কোনো মহারাজার একটা গ্যারান্টি, যে এই যে মুদ্রাটা আছে এই মুদ্রাটাকে পরিবর্তন করতে পারবে না, এর মধ্যে যে সোনা আছে সে তুমি সোনা, যত গ্রাম সোনা আছে সেই সোনা থেকে তুমি কিন্তু সোনা সরিয়ে নিতে পারবে না। এবং কোনোভাবে যদি সোনার বদলে অন্য কিছু দিয়ে এটাকে সোনার মুদ্রা বলে চালানোর চেষ্টা করো, তাহলে তুমি যদি ধরা পড়ো তাহলে তোমার শাস্তি হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এইরকম একটা ভীতির মধ্যে দিয়ে এই মুদ্রার একটা যে মূল্য আছে সে মূল্যটাকে মেনটেন করা হতো, এবং এভাবে বহুদিন চলে। এবং এক সময় দেখা যায় যে আমাদের ইকোনমি বা আমাদের অর্থনীতি এত বড় হয়ে গেছে যে তার সম মূল্যের রূপো বা সোনা বা তামার মুদ্রা তৈরি করার মতো রূপো, সোনা, তামা আমাদের কাছে নেই। এবং সেই সময় যে টাকাটা আমরা আনি সেটা হচ্ছে যে ফিয়াট মানি, যেটা আজকের যুগে আমরা দেখতে পারি, যেটাকে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে প্রভাবশালী যে ফিয়াট মানি দেখি, যেটা ফিয়াট মানে একটা হচ্ছে যে একটা সরকার বা স্পেশালি সরকারের থেকে বেশি করে একটা সেন্ট্রাল ব্যাংক, যেমন ধরুন ভারত সরকারের একটা যেটা ব্যাংক আছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা বলছে যে এই যে টাকাটা আমি আপনার হাতে দিচ্ছি, এই টাকাটা আমি প্রমিস করছি বা আমি একটা কমিটমেন্ট করছি যে এই টাকার যে ভ্যালু আছে 100 টাকা, সেই ভ্যালুটার যদি আপনি কোনোদিন এই টাকাটা আমার কাছে নিয়ে আসেন অ্যাজ এ গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক গভর্নর হিসেবে আমি আপনার কাছে শপথ নিচ্ছি যে এই টাকার যে ইকুইভ্যালেন্ট বা সমমূল্যের সোনা আমি আপনাকে দেব। কিন্তু আহ, আহ, এমন হতে হতে এমন একটা সময় আসে যে আহ, ভারতে যে টাকা আহ, যে পরিমাণে ঘুরছে, অর্থনীতিতে ঘুরছে, যখন 2016 সালে আমাদের ডিমনিটাইজেশন হয়েছিল 17 লক্ষ কোটি টাকা, এখন এখন বলা হচ্ছে 27 লক্ষ কোটি টাকা আমাদের কারেন্সি নোট বা
ফিয়াট কারেন্সি আমাদের যে অর্থনীতিতে ঘুরছে তার ইকুইভ্যালেন্ট সোনা কিন্তু নেই, কিন্তু যেহেতু এটা একটা গভর্নমেন্ট এটাকে ব্যাক করছে বা এটাকে সাপোর্ট করছে, সেই জন্য তার উপর ভিত্তি করে রিজার্ভ ব্যাংক, এবং শুধু রিজার্ভ ব্যাংক নয়, সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক হয় যেমন ফেডারেল রিজার্ভ আমেরিকার বা জার্মানির ফেডারেল ব্যাংক বা ব্রিটিশ ব্যাংক, এরা যে কোনো দেশেরই যারা সেন্ট্রাল ব্যাংক হয় তারা সেই মুদ্রার একটা তারা তারা তৈরি করছে বা প্রিন্ট করছে বা ছাপাচ্ছে, এবং সেই মুদ্রার উপর দিয়েই ভিত্তি করে তাদের দেশের অর্থনীতি এবং সারা ভারতের, সারা পৃথিবীর অর্থনীতি চলছে। কিন্তু আমরা এটাও দেখেছি যে ফিয়াট কারেন্সি হওয়ার সময় যে আগে যে অসুবিধাগুলো ছিল, যে প্রথম ভাবে যে বার্টার সিস্টেমে যেটা ছিল বিনিময় পদ্ধতি, সেই অসুবিধা তো দূর হলো। তার সঙ্গে যে সোনার উপর যে মুদ্রা আছে, সেই মুদ্রার উপর কোন রকম ভাবে তার যে যে তার যে দাম, সে দামের ওপর কোনো পরিবর্তন বা তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী তার মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটাও 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 দূর হয়েছিল ফিয়াট কারেন্সি আসার সাথে সাথে। এবং আমরা এটাও দেখেছি যে অন্যান্য সোনার উপর বাদ দিয়েও অন্যান্য জিনিস যেমন কড়ি দিয়েও আমাদের বিজনেস বাণিজ্য চলতো, সেটাও বন্ধ হয়েছিল। কিন্তু ফিয়াট কারেন্সির এসব সত্ত্বেও একটা বড় অসুবিধা আছে। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে যেহেতু একটা সরকার এই ফিয়াট কারেন্সি যে কোনো সময় মুদ্রণ করতে পারে বা ছাপাতে পারে, সেই জন্যে তারা যদি মনে করে, এবং যেহেতু রিজার্ভ ব্যাংক বাজারে বা মার্কেটে কতটা টাকা আসবে সেটা তারা যেহেতু তারাই নির্ধারণ করে, যেমন সেই জন্য যে কোনো সময় তারা কিন্তু নোট ছাপাতে পারে, এবং নোট ছাপিয়ে যদি তার 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 কারণে যদি মুদ্রাস্ফীতি হয়, তাহলে আমার কাছে যে টাকাটা আছে, ফিয়াট কারেন্সি আছে, সেই টাকাটার দাম কিন্তু মুদ্রাস্ফীতির জন্য কমে যাবে। মানে 6% মুদ্রাস্ফীতি যদি হয়, তাহলে আমি হয়তো বছরের শুরুতে 100 টাকা নিয়ে শুরু করলাম, কিন্তু 6% বাদে সেই টাকার ভ্যালু হয়ে গেল 94 টাকা। কিন্তু এর জন্য কিন্তু আমি দায়ী নই, এর জন্য অনেক কিছু দায়ী হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ হতে পারে যে আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে তারা টাকা ছাপিয়েছে ইকোনমিক তাদের অর্থনীতি ম্যানেজ করবার জন্য। তো এটা একটা। এবং দ্বিতীয় হচ্ছে যে ফিয়াট কারেন্সি সবসময় ব্যাংকের মধ্যে দিয়ে আসা যাওয়া করে বা একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের মধ্যে দিয়ে আসা যাওয়া করে, এবং তার জন্য সমস্ত ট্রানজাকশনের জন্য তার জন্য একটু পেমেন্ট করতে হয়। এবং ফিয়াট কারেন্সির জন্য ডিল করতে গেলে সবসময় আমাদের একটা নো ইয়ার কাস্টমার কেআইসি একটা ডিটেল দিতে হয়, এবং যে কোনো সময় এটা তার একটা কে এটা কত টাকা কার কাছে আছে সেটা জানা যায়, কি কারণে কে কোন টাকা কোথায় তার বিনিয়োগ করছে বা উপ উপযোগ করছে সেটাও জানা যায়। এবং সবচেয়ে বড় যেটা ভীতি বিশেষভাবে ভারতে এখন আমাদের আছে এখনো, যে হঠাৎ করে এমন হতে পারে যে একদিন হতে পারে যে সরকার হয়তো বললো যে এই কারেন্সিটা আর ভ্যালিড নয়। যেমন 2016 সালে বলা হয়েছিল 500 টাকা এবং 1000 টাকা নোট ভ্যালিড নয়, এবং সেসবের জন্যেই আমরা এগিয়েছি আরো একটা নতুন ধরনের টাকার দিকে, যেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। তো এখন ক্রিপ্টোকারেন্সি তো আমরা অনেক জানলাম, কিন্তু এখন ক্রিপ্টোকারেন্সি যদি আমরা শুধু নিয়ে বসে থাকি তার তো কোনো মূল্য নেই। তাই ক্রিপ্টোকারেন্সি দিয়ে তো আমাকে কিছু বিজনেস করতে হবে বা কিছু ব্যাপার করতে হবে, তাই না? মানে কিছু লেনদেন করতে হবে। তো বহু জায়গায় ধীরে 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 ক্রিপ্টোকারেন্সি দিয়ে, বিটকয়েন দিয়ে, ইথেরিয়াম দিয়ে এবং কয়েন লাইট দিয়ে, এবং আমরা এটা আগের বারও দেখেছি যে প্রায় 5,000 ধরনের ক্রিপ্টোকারেন্সি এখন পৃথিবীতে তৈরি হয়েছে। বহু জায়গায় ধীরে ধীরে এই কারেন্সিতে দিয়েও পেমেন্ট করা হচ্ছে। প্রথম দিকে এই পেমেন্ট গুলো করা হচ্ছিল বেশ কিছু ইলিগাল কাজের জন্য। বলা হয় যে আমরা যে ইন্টারনেট যেটা দেখি যে দেয়ার ইজ সামথিং কল্ড ভিজিবল ওয়েব, যেটা বলা হয় যে পুরো ইন্টারনেটের 10% এবং 90% বলা হয় ইনভিজিবল ওয়েব অথবা ডার্ক ওয়েব। এবং সেখানে বেশ কিছু লোক বিশেষ কোনো বিজনেস বা বিশেষ কোনো লেনদেন তারা অনেক ক্ষেত্রে করতে চায়, যারা হয়তো জানতে দিতে চায় না যে তারা কি কি নিয়ে লেনদেন করছে বা কাদের সঙ্গে লেনদেন করছে। এর মধ্যে বেশ কিছু অসামাজিক কাজকর্ম জড়িত থাকে, ড্রাগ লেনদেন করা বা আগ্নেয়াস্ত্রের লেনদেন করা। সেখানে কিন্তু প্রথম এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার আমরা দেখতে পাই। কিন্তু ধীরে ধীরে এখন একটা মেইন স্ট্রিম বা
দৈনন্দিন জীবনেও কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি দিয়ে অনেক পেমেন্ট নেওয়া হচ্ছে, অনেক রেস্টুরেন্ট নিতে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সি, অনেক অনলাইন ট্রানজাকশন নিতে শুরু করেছে। এবং বিশেষভাবে আমরা দেখবো যে ইউক্রেনে এখন যে যুদ্ধ হচ্ছে, এই সময় যেহেতু ইউক্রেনের অর্থনৈতিক ব্যবস্থা বিশেষভাবে যুদ্ধের সময় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, সেই জন্য তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনেক রকম বাণিজ্য করছে সারা পৃথিবীর সাহায্যে। এবং ক্রিপ্টোকারেন্সির মধ্য দিয়ে তারা প্রায় অনেক ডোনেশনও তুলেছে, মানে অনেক অনুদানও তুলেছে, প্রায় $175 মিলিয়ন মতো টাকা কিন্তু ইউক্রেনের লোকে অনুদান দিয়েছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, কেন অন্যান্য কারেন্সির ওপর ভরসা করা যাচ্ছে না। তো সেটা তো একটা ব্যাপার হলো। এবং তার মাঝখানে আরেকটা যেটা হচ্ছে যে আমার কাছে যদি টাকা থাকে, ধরুন আমার কাছে যদি 100 টাকা থাকে এবং আমি যদি সেটাকে 100 টাকাতে 10 টাকায় কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব? আমি আমার কোনো লোককে চিনি, তাকে বলবো যে আপনার কাছে কি খুচরো আছে, এবং আমি 100 টাকাটা 10 টাকায় পরিবর্তন করে নিতে পারি। এবং আমার যদি ধরুন আমার কাছে যদি আজকে শেয়ার আছে একটা, সেই শেয়ারটা যদি বিক্রি করে আমি সেটাকে ক্যাশ বা নগদে পরিবর্তন করতে চাই, তাহলে আমি শেয়ারটা বিক্রি করে দেবো, এবং যখন তার পরিবর্তে যে আমাকে যে পেমেন্ট করবেন তাকে হয়তো আমি বললাম যে আপনি আমাকে নগদে পরিবর্তন করবেন। বা সবচেয়ে বড় ভাবে আমরা যখন একটা অ্যাসেটকে বা আমার কোনো সম্পত্তিকে পয়সায় পরিবর্তন করতে চাই, তখন আমরা কি করি, সেটা একটা ব্যাংকে যাই, একটা চেক দিয়ে বলি আমাকে ক্যাশ দিন, তাই না? তো সেইটা আমরা যে ফিয়াট কারেন্সিতে সেটা ভীষণ ভাবেই করতে পারি। ছোট কারেন্সি থেকে বড় কারেন্সি, বা 10 টাকা থেকে 100 টাকা, 100 টাকা থেকে 2000 টাকা নোটে কনভার্ট করতে পারি, অথবা একটা চেককে টাকায় কনভার্ট করতে পারি, বা একটা টাকাকে চেকে কনভার্ট করতে পারি, বা টাকাকে একটা ডিপোজিটে কনভার্ট করতে পারি। এবং যদি আমরা ফরেন এক্সচেঞ্জ চাই, মানে বিদেশি মুদ্রা চাই, তাহলে আমরা ফরেন এক্সচেঞ্জ এজেন্টের কাছে যেতে পারি। এবং আরবিআই এর অবশ্য যথেষ্ট রেস্ট্রিকশনস আছে, কিন্তু সেই রেস্ট্রিকশনের মধ্য দিয়েও আমরা কিন্তু টাকাকে ডলারকে ইউরোতে, ইউরোকে পাউন্ডে, পাউন্ডকে হয়তো বাথ বা রুবেল বা যাই হোক, যে কোনো একটা মুদ্রা যেটা আমার দরকার, যেখানে আমি যদি বিশেষভাবে দরকার হয়, যখন আমরা কোনো জায়গায় যাই, কাজে যাই বা বেড়াতে যাই, সেটাকে কনভার্ট করতে পারি। তো এই যে ইকুইভ্যালেন্ট যে আমরা ক্রিপ্টোকারেন্সি যে কনভার্সন দরকার, ধরুন আমি চাইছি আমার কাছে বিটকয়েন আছে, সেই বিটকয়েনকে আমি বিক্রি করে টাকা কনভার্ট করতে চাইছি, বা বিটকয়েনকে বিক্রি করে আমি হয়তো সেটাকে ইথেরিয়াম কয়েনে কনভার্ট করতে চাইছি, বা বিটকয়েন কিনতে চাইছি, রাইট, বা ইথেরিয়াম কিনতে চাইছি, বা ইথেরিয়াম বিটকয়েন একসঙ্গে কিনতে বেচতে চাইছি। এইসব জিনিসগুলো যেখানে করা সম্ভব, যেমন শেয়ার মার্কেটের জন্য হয় একটা শেয়ার বাজার, সেরকম এদেরও একটা বাজার, বিভিন্ন রকম বাজার এখানে তৈরি হয়েছে, যেটাকে বলা হয় ক্রিপ্টো ট্রেডিং এর জন্য ক্রিপ্টো এক্সচেঞ্জ। এবং আজকে আমরা এই ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে একটু সামান্য আলোচনা করব। তো ক্রিপ্টো এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি কিনতে বা বেচতে পারি, এবং এইটাকে বলা হয় ক্রিপ্টো ট্রেডিং। তো আমরা যা দেখছি, মাত্র বললাম যে ডান দিকে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে বিভিন্ন দেশের টাকা। আমাদের ভারতের টাকা আপনারা দেখতে পাবেন, ডলার দেখতে পাবেন, এবং অন্যান্য অনেক দেশের টাকা এখানে দেখতে পাবেন। এগুলোকে বলা হয় ফিয়াট কারেন্সি, এবং তার জন্য আছে ব্যাংকিং সিস্টেম, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং ক্রিপ্টোকারেন্সির জন্য যে ইকুইভ্যালেন্ট যে কাজকর্মগুলো হবে, যেগুলো বাদিকে দেখতে পাচ্ছি, তার জন্য হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো এখন এই মুহূর্তে দেখুন, এইটা আমি এই 4th মার্চ, মানে অত দুদিন আগে একটা স্ন্যাপশট নিয়েছিলাম। ভারতে বিভিন্ন পপুলার যে কয়েন গুলো আছে, অবভিয়াসলি 4-5 হাজার কয়েন এর লিস্ট তো দেওয়া সম্ভব নয়, কিন্তু ধরুন বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, এনএক্সটি, ইথেরিয়াম ক্লাসিক, ডজ কয়েন, এই নামগুলো আমরা বেশ কিছু নাম আগেও একটা দেখেছি, যে 10টা পপুলার ডিজিটাল কয়েনের লিস্টে আমরা দেখেছিলাম আগের অধ্যায়ে। রিপল, তাদের এই মুহূর্তে রুপিজে এবং ইউরোতে এবং গ্রেট ব্রিটেন পাউন্ডে কত দাম, এবং এই দামগুলো অবভিয়াসলি উপর নিচে যাচ্ছে। তো সবচেয়ে বেশি নিশ্চিতভাবে বিটকয়েন আপনার দেখেন, যদি ইউএস ডলারে হচ্ছে গিয়ে 45,000 টাকা, এবং ডলারের মূল্য যদি 45,760 ডলার, এবং $1 যদি 75 টাকা ধরেন, তাহলে মোটামুটি 32 লাখ টাকা একটা বিটকয়েনে এই মুহূর্তে দাম। এবং বহু মানুষের কাছে কিন্তু বিটকয়েন বা ইথেরিয়াম এগুলো যে দাম আছে, যদি ধরুন ইথেরিয়ামও ধরেন, তাহলে 30 লাখ না হলেও কিন্তু ইথেরিয়ামের দাম কিন্তু প্রায় 2,20,000 টাকার মতো।
তার মানে অনেক সময় আমার হতে পারে যে আমি বিটকয়েন বা ইথেরিয়াম পুরো একটা কয়েন কিনতে পারবো না বা বেচতে পারবো না, সেই জন্য এই আমাদের যেমন 100 টাকা জায়গায় পরে আসে 10 টাকা, 10 টাকার পরে আসে 5 টাকা, সরি 10 টাকা পরে 100 টাকার পরে আসে 50 টাকা, 50-এর পর 20 টাকা, 20-এর পর 10 টাকা, 10-এর পর 5 টাকা, 5-এর পর 1 টাকা, সেরকম ভাবে বিটকয়েনকে কিন্তু ভাঙা যায়। মানে 0.1 বিটকয়েন, 0.01 বিটকয়েন বা ইথেরিয়ামকে 0.1 ইথেরিয়াম বা 0.01 ইথেরিয়াম করে কিন্তু আমরা এর কেনা বেচা করতে পারি। তো এখন দেখা যাক একটা বিটকয়েন এক্সচেঞ্জে কি হয়। তো আমি একটা প্রথমে আমি একটা কনভার্ট ফিয়াট টু ক্রিপ্টোকারেন্সি, তার মানে আমি একটা এক্সচেঞ্জে ঢুকলাম। আমি ধরুন একটাই সিম্পলিফিকেশনের জন্য আমার কাছে 32 লাখ টাকা আছে, 32 লাখ টাকা দিয়ে আমি একটা বিটকয়েন কিনলাম একটা এক্সচেঞ্জে গিয়ে। তার মানে আমি ফিয়াট কারেন্সি, যেটা হচ্ছে টাকা, ইন্ডিয়ান ন্যাশনাল রুপি INR, সেটাকে কনভার্ট করে দিলাম ক্রিপ্টোতে। এবং তারপরে ক্রিপ্টো, সেখানে গিয়ে আমি ক্রিপ্টো কিনলাম। তারপরে সেখানে গিয়ে আমি কিছু কেনাবেচা করলাম ক্রিপ্টো টু ক্রিপ্টো, একটা ট্রেড বিটিসি অন ক্রিপ্টো এক্সচেঞ্জ, ট্রেড কনভার্ট বিটিসি টু এনি আদার ক্রিপ্টো। বিটিসি হচ্ছে গিয়ে বিটকয়েন, বিটিসি হচ্ছে বিটকয়েন, ইটিএইচ হচ্ছে গিয়ে ইথেরিয়াম। তো প্রথমে আমি এটা ট্রেডার কনভার্ট ফিয়াট কারেন্সি টু ক্রিপ্টো কারেন্সি অন এ ব্রোকার এক্সচেঞ্জ। সেই ব্রোকার এক্সচেঞ্জ মানে সেই ব্রোকার এক্সচেঞ্জে প্রথমে গিয়ে আমি যখন কনভার্ট করছি, আমি হয়তো প্রথমে ওটাকে একটা কারেন্সিতে কনভার্ট করলাম। টিপিক্যালি আমি হয়তো একটা পপুলার কারেন্সিতে কনভার্ট করতে চাইবো, যেটা অন্যান্য সবাই অ্যাকসেপ্ট করে, রাইট? আমরা যেমন ফিয়াট কারেন্সি যখন কনভার্ট করি, টিপিক্যালি আমরা কনভার্ট করতে চাই ডলারে, যেহেতু ডলার সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড। এবং তার উপর বেস করে আমরা হয়তো কোনো একটা ক্রিপ্টো কারেন্সি কিনলাম, বা ডিরেক্টলি আমি হয়তো একটা, আমি যেমন বললাম 32 লাখ টাকা দিলাম, তাই দিয়ে আমি একটা বিটকয়েন কিনলাম। এবং বিটকয়েনকে আমি হয়তো 10 ভাগে ভাগ করলাম, এবং 0.1 বিটকয়েন আমি হয়তো একটা রিপল কিনলাম। রিপেলে হয়তো 0.1 বিটকয়েন, যেহেতু রিপেলের দাম অনেকটা কম, আমি তাতে হয়তো পুরোপুরি একটা রিপেল পেয়ে গেলাম। এবং আরো একটা 0.1 দিয়ে আমি হয়তো একটা ইথেরিয়াম কিনলাম, এবং তার জায়গায় আমি হয়তো একটা অর্ধেক একটা ইথেরিয়াম পেয়ে গেলাম, 0.5 ইথেরিয়াম পেয়ে গেলাম। এবং বাকি যে 0.8 আমার কাছে রইলো বিটকয়েন, সেটা হয়তো আমি রেখে দিলাম। এবং কিছুদিন বাদে আমি হয়তো দেখলাম যে ইথেরিয়ামের দামটা বেড়ে গেছে, তো আমার কাছে 0.5 ইথেরিয়াম আছে, সেই 0.5 ইথেরিয়ামটাকে আমি বিক্রি করে দিয়ে আবার টাকায় কনভার্ট করে নিলাম। এবং আমি দেখলাম যে 0.5 ইথেরিয়ামের আজকের দাম হচ্ছে, ইথেরিয়ামের দাম হচ্ছে 2,20,000 টাকা। তো 0.5 এর হবে 1,10,000 টাকা, যে মুহূর্তে 1,20,000 টাকা হয়ে গেল। তখন আমি এটা বিক্রি করে দিলাম, যে আমার তার মানে আমার একটা বেনিফিট হলো 10,000 টাকা, রাইট? 1,10,000 আমি দিয়ে কিনেছিলাম, আর 1,20,000 বিক্রি করলাম, এবং সেটা আমি সেই মুহূর্তে ওই যে টাকাটা পেলাম সেটা পুরোপুরি বাইরে নিয়ে আসতে পারি, অথবা বলতে পারি আমার 10,000 টাকা যে বেনিফিট হয়েছে বা মুনাফা হয়েছে সেটাকে আমি বাইরে নিয়ে এলাম, এবং বাকিটাকে আমি আবার হয়তো বিটকয়েনে কনভার্ট করলাম বা একটা ইথেরিয়ামে কনভার্ট করলাম। তো এইভাবে একটা এক্সচেঞ্জ কাজ করে। এগুলো হচ্ছে টিপিক্যাল পপুলার এক্সচেঞ্জ। বহু এক্সচেঞ্জ এখন এসছে সারা পৃথিবীতে। বিনান্স সবচেয়ে বড় এক্সচেঞ্জ। এই বিনান্সের যে মালিক তিনি একজন চাইনিজ, আমেরিকা থেকে, এবং বিনান্সের ভ্যালুয়েশন, মার্কেট ভ্যালুয়েশন হয়ে গেছে $87 বিলিয়ন। আমি আপনাকে এটা বলতে চাইছি যে যদি আপনি ইনফোসিস বা উইপ্রো বা টিসিএস দেখেন, তাদের সব মিলিয়ে হয়তো ভ্যালুয়েশন এখন মোটামুটি $100 বিলিয়ন কাছাকাছি। তো একটা এক্সচেঞ্জেরই এখন এতটা ভ্যালুয়েশন হয়ে গেছে। এইগুলো হচ্ছে গিয়ে যেগুলো ইন্ডিয়াতে এখন পপুলার। বিনান্স ইন্ডিয়াতে কিন্তু তেমন বিনান্সে ট্রেডিং ইন্ডিয়াতে করা যাচ্ছে কিনা তেমন ভাবে আমি যতদূর জানি করা সম্ভব নয়। আমাদের একটা সিঙ্গাপুরের মধ্য দিয়ে করতে হবে। তো ইন্ডিয়াতে যেগুলো হচ্ছে ওয়াজিরএক্স, খুব বড় রকম বলে যে তাদের 10 লক্ষ সাবস্ক্রাইবার আছে, এবং তাদের মধ্যে দিয়ে প্রায় 35,000 কোটি টাকার মতো ক্রিপ্টোকয়েন এক্সচেঞ্জ ক্রিপ্টো কয়েন এক্সচেঞ্জ হয়েছে। ইউনো কয়েন হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো এক্সচেঞ্জ, প্রায় 10 বছর মতো হতে চললো। তারা প্রায় 70,000 কোটি টাকার মতো ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং করেছে। কয়েন ডিসিএক্স, কয়েন সুইচ, কুবের, জেপে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে পপুলার এক্সচেঞ্জ, রাইট? এবং যদি আপনার ক্রিপ্টো কারেন্সির এক্সচেঞ্জ দেখি বা ক্রিপ্টো এক্সচেঞ্জ দেখি, তার মধ্যে কিন্তু দুটো বড় রকম একটা ডিভিশন আছে। একটাকে বলা হয় সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বা সিইএক্স, এন্ড ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হচ্ছে ডিএক্স। আমরা এর ডিফারেন্সটা কি সেটা আমরা দেখবো পরের স্লাইড গুলোতে, কিন্তু কয়েকটা নাম আমরা দিচ্ছি। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কিন্তু এখন খুবই বেশি মতো পপুলার। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সব
যে আমরা যখন কারণগুলো দেখবো তখন বুঝতে পারবো যে তারা এখনো এত পপুলার হয়নি, কিন্তু ধীরে 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 তাদের পপুলারিটি বাড়বে বলে মনে করা হচ্ছে। এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যে নাম বিট্রেক্স, বিটইনফিনেক্স, পলিনিয়াক্স, এগুলো হচ্ছে তার কিছু উদাহরণ, এবং ডিসেন্ট্রালাইজ হচ্ছে কয়েনেফিন, বিটশেয়ার্স, বিটস্কোয়ার, এগুলো হচ্ছে তার কয়েকটা উদাহরণ। একটা কারণ হচ্ছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের দুটো অ্যাডভান্টেজ আছে, একটা হচ্ছে তার কোনো ট্রানজাকশন কস্ট নেই, এবং দ্বিতীয় হচ্ছে তার মানে তার মধ্যে কোনো ডিসেন্ট্রালাইজ বলে অবভিয়াসলি কোনো সেন্ট্রালাইজড অথরিটি নেই, তার ফলে লোকের যে প্রোটেকশন হচ্ছে অ্যাবসলিউটলি মানে ফুল প্রুফ প্রোটেকশন হয়। যদি শুধুমাত্র আমি ভুল করি তবেই আমার যে বিটকয়েনের টাকা কড়িগুলো আছে সেগুলো একটা নিয়ে ঝামেলা হতে পারে। কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অনেক বেশি ইনটুইটিভ, অনেক বেশি ইজি, যেহেতু এখানে একজন কেউ পয়সা বানাচ্ছে সেই জন্য তারা সময় মতো তার আপডেট বানাবে, তাদের ইউজার ইন্টারফেসটা খুব সুন্দর করে বানায়, যেটা ডিসেন্ট্রালাইজড এর ক্ষেত্রে হয় না। তো সেটাই আমি জাস্ট সামারিতে বলছি যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে দুটো ডিফারেন্স যদি দেখি তাহলে দেখবো কন্ট্রোল ডিসেন্ট্রালাইজ, সেন্ট্রালাইজ হচ্ছে একটা সেন্ট্রাল একটা অথরিটি, সেটা কয়েনেক্স হোক বা বিনান্স হোক তাদের কাছে থাকে। ডিসেন্ট্রালাইজড হলে আমার কাছে পুরোপুরি থাকে। সিকিউরিটি রিস্ক অফ হ্যাকার্স, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যদি কয়েনেক্স এর কাছে সরি কয়েন ডিসিএক্স এর কাছে যে ইনফরমেশন আছে সেটা যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু একটা আমারও একটা ঝামেলা হতে পারে। যেমন ব্যাংকের ডেটা যদি লিক হয়ে যায় তাহলে যেরকম ভাবে ঝামেলা হওয়া সম্ভব। তো হ্যাকিং যা হয় তা কিন্তু শুধুমাত্র সেন্ট্রালাইজড এক্সচেঞ্জেই হতে পারে। ডিসেন্ট্রালাইজড হলে আমার ভুল হতে পারে, তার কারণে আমার লস হতে পারে, কিন্তু হ্যাকাররা কিন্তু একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে দিয়ে ঢুকে আমার কোনো ভাবে আমার উপর কোনো রকম হামলা করতে পারবে না। কিন্তু যেহেতু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ অনেক বেশি ইজি টু ইউজ, অনেক বেশি ফিচার থাকে এবং কনস্ট্যান্টলি আপডেট হচ্ছে, সেই জন্য পপুলার, এই মুহূর্তে অনেক বেশি পপুলার ডিসেন্ট্রাল এক্সচেঞ্জের তুলনায়। এবং তার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেহেতু তার মধ্যে কিছু ফিচার সবসময় কেউ না কেউ ডেভেলপ করছে, যারা এদের মালিক বা যারা চালাচ্ছে, সেই জন্য একটা ফিস থাকে, ফিচার বেশি থাকে, রেগুলেশন অলসো ইজি। অনেক সময় আমার যে প্রাইভেট কি থাকে সেই প্রাইভেট কিটাও আমি মানে প্রাইভেট কিটা ওখানে প্রাইভেট কি আপনারা দেখেছি যে একটা বিরাট লম্বা একটা প্রাইভেট কি আমাদের বিটকয়েনে হয় প্রায় 64টা ক্যারেক্টার। সেই 64 ক্যারেক্টার আমি যদি লিখে রাখতে চাই তাও যদি ভুল হতে পারে, কোথাও যদি সেভ করে রাখতে চাই তাহলে তো ঝামেলা আছে, এবং মনে রাখা তো অসম্ভব। তার জায়গায় আমার জাস্ট একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ইউজ করতে পারি। সেই জন্য easy to regulate, require license from regulate, এবং যেহেতু সেই সেন্ট্রালাইজড ইনফরমেশনটা যেহেতু একটা লোকের কাছে আছে, লাইসেন্স সেখানে কিন্তু খুব ইজিলি পেতে পারে তারা। কিন্তু আমি যদি ডিসেন্ট্রালাইজ করতে চাই তাহলে রেগুলেটররা কিন্তু অত সহজে আমি যে এক্সচেঞ্জ তৈরি করব তার জন্য যে ডিসেন্ট্রালাইজ যে ট্রেডিং করবো, যেহেতু রেগুলেটর অনেককে একসঙ্গে আলাদাভাবে রেগুলেট করতে হবে এবং তাদের উপর চোখ রাখতে হবে, সেই জন্য এত রেগুলেটররা কিন্তু অত সহজে তাতে লাইসেন্স দিতে রাজি হয় না। লিকুইডিটি ডিসেন্ট্রালাইজড এগেইন অনেকটা কম, বুঝতেই পারছি যেহেতু কয়েকজন ইনভলভ আছে, সেন্ট্রালাইজড অনেক বেশি যেহেতু বহু লোক ইনভলভ থাকছে। স্পিড সেন্ট্রালাইজ যেহেতু আমরা একটা কনস্ট্যান্টলি একটা আপগ্রেডেশন অফ ফিচার হচ্ছে এবং একটা টিমের উপর কাজ করছে, সেই জন্য কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু ট্রানজাকশন হতে পারে। কিন্তু ডিসেন্ট্রালাইজে কিন্তু একটু বেশি টাকা লাগে, তাই না? তো এই জিনিসগুলি আমরা একটু অন্যভাবে ইউজার ইন্টারফেস আমরা দেখছি সেন্ট্রালাইজে ভালো, ডিসেন্ট্রালাইজে হার্ড টু ইউজ। এবং একটা থার্ড ক্যাটাগরি এখন এসছে যেটাকে বলা হাইব্রিড এক্সচেঞ্জ, যেটা কিছুটা সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজের দুটো ফিচারটাকে কম্বাইন করে বানানো হয়েছে, তারও যে ফিচার হতে পারে। যেমন তারা মোটামুটি যেহেতু হাইব্রিড সেই জন্য এতটা যত ফিচার আছে সেন্ট্রালাইজড পুরোপুরি সেটাও হচ্ছে না, আবার যতটা ডিসেন্ট্রালাইজড যে ফিচার গুলো আছে বা শর্টকামিং এট টাইমস আছে সেটাও হচ্ছে না। যেমন ধরুন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হচ্ছে ভেরি ফাস্ট, ডিসেন্ট্রালাইজড হচ্ছে স্লো, আর হাইব্রিড এক্সচেঞ্জ হচ্ছে সামহার ইন বিটুইন, দ্যাট ইজ ফাস্ট, রাইট? তো এখন দেখা যাক গভর্নমেন্ট কি বলছে। তো গভর্নমেন্ট এখনো কিন্তু ইন্ডিয়াতে ক্রিপ্টো ট্রেডিং লিগাল বা ইলিগাল কিন্তু গভর্নমেন্ট কিন্তু বলেনি। গভর্নমেন্ট বলছে আরবিআই নাকি তার নিজের একটা ক্রিপ্টো একটা
মুদ্রা নিয়ে আসবে, ডিজিটাল কারেন্সি নিয়ে আসবে, এবং কবে কোথায় কিরকম শেপ হবে সে সম্পর্কে কারো তেমন করে জানা নেই। কিন্তু যদিও গভর্নমেন্ট বলছে এটা লিগ্যালও নয় ইলিগালও নয়, সে বিষয়ে এখন গভর্নমেন্ট ইজ নট ভেরি ফোর্থ কামিং বলা যেতে পারে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু বলছে আমরা এর উপর ট্যাক্স দেবো, যে ট্রানজাকশন হবে তার উপর যে প্রফিট হবে তার 30% ট্যাক্স প্রফিটের উপর, এবং 1% ট্যাক্স ডিডাক্টেড আর সোর্স টিডিএস, মানে যারা ট্রানজাকশন করবে তারা টিডিএস 1% করে গভর্নমেন্টকে জমা দেবে। তার মানে গভর্নমেন্ট এখন মানে এমন একটা সিচুয়েশন বলতে পারি যে ওয়েদার এমন, আগে একটা ছিল যে ক্রিপ্টোকারেন্সি ইজ সর্ট অফ ইলিগাল ইফ ইউ ট্রেড উইথ ইট, মানে তাতে যদি ট্রেড করে কেউ ক্রিপ্টোকারেন্সি রাখে তাকে হয়তো প্রসিকিউট করতে পারে, তার হয়তো শাস্তি হতে পারে, সেই জিনিসটা এখন গেছে। কিন্তু এটাও ঠিক যে গভর্নমেন্ট এখন কিন্তু বলছে যে ট্যাক্স আমরা নেব, কিন্তু তাও খোলাখুলি ভাবে বলছে না যে আমরা কি ক্রিপ্টোকারেন্সিটাকে মানে লিগাল এখনো টেন্ডার হিসেবে কিন্তু গভর্নমেন্ট এখন অ্যালাউ করেনি, এবং তার কারণে ক্রিপ্টোকারেন্সি শুধুমাত্র এক্সচেঞ্জে বেচাকেনা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমার জানা নেই যে ইন্ডিয়াতে বা ভারতে এমন কোনো সংস্থা আছে যারা ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিতে বা দিতে রাজি হয়েছে। তো এখন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ছাড়া আমাদের মধ্যে আসতে পারে যে আমরা কি ক্রিপ্টোকারেন্সির একটা এক্সচেঞ্জই খুলতে পারি, রাইট? সেটাও তো একটা হতে পারে না, যে এত লোক যখন এক্সচেঞ্জ খুলেছে ভারতেই, এতগুলো যখন এক্সচেঞ্জ আছে, আমরা দেখলাম 2013 থেকে যে ভারতে প্রথম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে, তাহলে আমি বা না কেন একটা শুধুমাত্র কেন ট্রেডিং করবো, আমি একটা এক্সচেঞ্জ যদি খুলি তাহলে ক্ষতি কি? তো এক্সচেঞ্জ খুলতে গেলে যেটা করতে হবে, মানে একটা সামান্য সিম্পল ভাবে একটা 10টা স্টেপ জানানো হয়েছে। মার্কেট রিসার্চ করো, কি কি মার্কেট রিসার্চে কি দেখবে যে কোন কোন কয়েনের ডিমান্ড আছে, কোন কোন কয়েনটা এক্সচেঞ্জ হচ্ছে, এবং সেই এক্সচেঞ্জটা যদি মার্কেটে এখন যে যারা আছে তারা কি তেমন ভাবে কাভার করছে নাকি, সেই সার্ভিস তারা দিচ্ছে নাকি, বা যাদের তারা যে রেট নিচ্ছে এক্সচেঞ্জ মানে যে ট্রানজাকশন ফি নিচ্ছে সেটা বেশি নাকি, বা তুমি এমন কিছু ফিচার আনতে পারবে যে ফিচারগুলো যা এক্সিস্টিং ফিচার আছে তার চেয়ে বেটার হতে পারে নাকি, বা নতুন হতে পারে নাকি, সে মার্কেট রিসার্চ করো। তারপরে কি ধরনের ক্রিপ্টো এক্সচেঞ্জ করবে, মানে সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ, হাইব্রিড। আজকে যা ভারতের যে অবস্থা, যে আনসার্টেনিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ এবং লোকের যে রেডিনেস, মানে ক্রিপ্টো তো একটা অন্যান্য আমেরিকা ইত্যাদিতে বহুত অনেকটা এগিয়ে গেছে, আমরা তো অনেকটা পিছিয়ে আছি, সেই হিসেবে সেন্ট্রালাইজটাই করা ভালো। তারপরে একটা লিগাল টিম নিয়ে সঙ্গে কথা বলো, কেন যেহেতু আমরা দেখলাম যে এখনো গভর্নমেন্টের ল রেগুলেশন এগুলো এখনো অনেকটা ধোঁয়াশা, ভুল হতেই পারে, এবং ভুল করে পরবর্তীকালে তার একটা আহ বড় রকমের একটা হয়তো ঝামেলায় পড়তে পারে। সেই জন্য একটা লিগাল টিম বানিয়ে পুরোপুরি লিগাল সাইডটা বোঝা দরকার। তারপরে পেমেন্ট প্রসেসরের সঙ্গে একটা পার্টনারশিপ, পেমেন্ট প্রসেসর মানে যারা হচ্ছে এই কনভার্ট ফিয়াট কারেন্সি টু ক্রিপ্টো, ক্রিপ্টো টু অ্যানাদার ক্রিপ্টো, কন্ডাক্ট বিটা টেস্টিং আমরা জানি যে পুরো রোল আউট করার আগে যে টেস্টিংটা করা হয় প্ল্যাটফর্মে, সিলেক্ট অপারেশন রিজিয়ন ও কান্ট্রি, ভারতেই করো ফর দ্য টাইম বিং, অ্যাটলিস্ট ভারতে অ্যাটলিস্ট এটা একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ আছে, এখনো তো মার্কেট বিরাটভাবে ক্রাউডেড হয়নি। এক্সচেঞ্জ আর্কিটেকচার একটা টেকনোলজি, অবভিয়াসলি একটা টেকনোলজি টিম চাই। আইডেন্টিফাই বেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ স্ক্রিপ্ট provider, ensure you have strong security feature and have a customer support channel. Now customer support channel অনেকেই আমরা দেখবো যে কয়েকটা এক্সাম্পল আমরা দেখবো যে বেশ কিছু লোক 24/7 সাপোর্ট দিচ্ছে, কেউ হয়তো মানডে টু ফ্রাইডে দিচ্ছে, মানডে টু স্যাটারডে দিচ্ছে, কেউ হয়তো 9 to 6 দিচ্ছে, কেউ হয়তো কল প্লাস চ্যাট প্লাস হোয়াটসঅ্যাপ দিচ্ছে, কেউ হয়তো শুধু কল দিচ্ছে। কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশন স্পেশালি এখন আমরা একটা লার্নিং স্টেজে আছি, বহু লোক এটা নিয়ে ডিল করতে চাইবে, এবং তারা যদি কোনো রকম ঝামেলায় পড়ে তারা নিশ্চিতভাবেই চাইবে যে তাড়াতাড়ি করে তার সমাধান হোক। অনেক লোক এটার মধ্যে করতে গিয়ে অনেকটা স্ট্রেস ফিল করবে, এবং এই জিনিসটাকে অ্যাভয়েড করবার জন্য আমাদের একটা ভালো কাস্টমার সাপোর্ট চ্যানেল খোলার দরকার। স্ট্রং সিকিউরিটি ফিচার তো এটা বলাই বাহুল্য, যে যেহেতু লোকের পয়সা করে নিয়ে ডিল করছে এবং অনেক কমপ্লায়েন্স আছে, এবং যদি ঠিকঠাক ভাবে না চলে তার জন্য একটা বড় রকম ঝামেলায়ও যারা করছে তারা ঝামেলায় পড়তে পারে, ফ্রড ইনভেস্টিগেশন হতে পারে, হ্যাকার্সরা ঢুকে পড়তে পারে। এবং তার আগে যেটা বললাম যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ স্ক্রিপ্ট প্রোভাইডার মানে হচ্ছে যে হু উইল প্রোভাইড ইউ দ্য রাইট লেভেল অফ স্ক্রিপ্ট, মানে হাউ দ্য ডেটা ফ্লো উইল হ্যাপেন আর হাউ দ্য টেকনোলজি এটাকে এনাবেল করবে। টু ইনক্লুড ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আমরা দেখলাম ইউজার অথেন্টিকেশন ভেরিফিকেশন অবভিয়াসলি,
ইঞ্জিন, ট্রেডিং ইঞ্জিন, ইউজার ইন্টারফেস, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র ইংরেজিতে করলে হবে না, ইংরাজি, হিন্দি এবং ধীরে ধীরে মাল্টিলিঙ্গুয়াল করতে হবে। ওয়ালেট, যেখানে টাকা থাকবে, কেন ব্যাংক থেকে আমি টাকা এনে ক্রিপ্টোতে যখন ইনভেস্ট করবো, তারপর হয়তো লিকুইডেট করলাম, তখন ইমিডিয়েটলি ব্যাংকে নাও করতে পারি। আই ক্যান কিপ ইট ইন দ্য ক্রিপ্টো ওয়ালেট, যেটা আমরা পেটিএম ওয়ালেট ইত্যাদি আমরা জানি। এপিআই, যেটা ইউজ করে আমার এক্সচেঞ্জের সঙ্গে অন্যান্য যারা সার্ভিস প্রোভাইডার হবে, অন্যান্য যারা ফিচার প্রোভাইডার হবে, তারা যাতে আমার প্ল্যাটফর্মের সঙ্গে ভালো করে ইন্টিগ্রেট করতে পারে, তার জন্য ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন প্রোভাইডার ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। এপিআই, অ্যাডমিন কনসোল ভেরি স্ট্রং হওয়া দরকার, অ্যানালিটিক্স, এইসব ব্যাপারে যারা ইনভেস্ট করে তারা কিন্তু খুব অ্যানালিসিস কনস্ট্যান্টলি করতে চায়, কেন কি মিনিট বা সেকেন্ড বা মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু বাই সেল, প্রফিট লগ ইন, প্রফিট বুকিং এসব হবে। পুশ নোটিফিকেশন, তার মানে লোককে জানানো যে এইরকম একটা প্রাইস হয়েছে, আপনি কি বেচতে চান, এরকম একটা প্রাইস হয়েছে, আপনি কি কিনতে চান। এবং অ্যালার্ট এমন ভাবে করতে হবে যেটা খুব একটা ইন্ট্রুসিভ না হবে, কিন্তু এমনও যাতে না হয় যাতে লোকে জানতেই পারলো না যে ভালো একটা পরিস্থিতি ছিল এবং তারা ভুলে গেছে। এখানে আমি কয়েকটা বাই ইউনিকয়েন, বিটস বিএনএস, ওয়াজিরেক্স আমরা মেনশন করেছি। ইউনোকয়েন আমাদের মধ্যে সবচেয়ে পুরনো এক্সচেঞ্জ, ওয়াজিরেক্স এখনো বোধহয় সবচেয়ে পপুলার, বিট বিএনএস, বাই ইউনিকয়েন, এগুলো এই চারটেকে আমরা 9টা ফিচারে দেখানো হয়েছে। ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্টেড, বাই সেল রেট ডিফারেন্স, কাস্টমার সার্ভিস, ডিপোজিট ইন্ডিয়ান রুপিস, উইথড্র ইন্ডিয়ান রুপিস। তো অবভিয়াসলি এটা তো এখন একটা ডিফল্ট ফিচার হতেই হবে, এটা একটুখানি পুরোনো টাইপের। কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে, কটা ক্রিপ্টোকারেন্সি এটা নিয়ে ডিল করছে। আমরা দেখছি কেউ 40টা, কেউ 30টা, কেউ 20টা, কিন্তু এই নয় যে সকল 5000টা ক্রিপ্টোকারেন্সি দরকার, কারণ 5-6টা ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীতেই পপুলার নয়, এবং যে কোনো লোকই এখন ক্রিপ্টোকারেন্সি বানাতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তাতে ট্রেডিং শুরু হয়ে যাবে। তার মানে রিজনেবল নাম্বার অফ ক্রিপ্টোকারেন্সি যদি ট্রেডিং হয়, যেটা পপুলার 20, 30, 40টা, তাহলে একটা ভালো জিনিস। বাই আর সেল রেটের ওপর যে ডিফারেন্স আছে, কারো 5 to 10%, কারো 1 to 5%, তো মনেই হতে পারে যে 10% যে নিচ্ছে সে বেশি খরচা, তো আমি যেটা কম খরচার দিকে সেটা যাব, তার কারণ আমার কিছু পয়সা বাঁচবে, কিন্তু আমার এটাও দেখতে হবে যে যারা বেশি বাই সেল রেটের মধ্যে ডিফারেন্স দিচ্ছে তারা কি বেটার ফিচার দিচ্ছে। কেন কি অনেক সময় দেখা যেতে পারে যে কিছু পয়সা বাঁচানোর জন্য আমি হয়তো বেশ কিছু পয়সা লস করলাম, তাই না? এবং কাস্টমার সার্ভিস আমি আগেই বলেছি কে কিভাবে করতে চাইছে। এখন যা যুগ, তাতে 24/7 এভরিডে সাম ওয়ে টু রিচ অ্যান্ড রিজনেবল রেজলিউশন অফ দ্য প্রবলেম। মানে একটা প্রবলেমটা মোটামুটি ভাবে সলিউশন খুব তাড়াতাড়ি যারা করতে পারবে তাদেরই কিন্তু মোটামুটি একটা জনগণ তাকে মানবে। এবং আরেকটা যেটা জিনিস আমি দেখবো যে এটা কোন প্ল্যাটফর্মের ওপর অ্যাভেলেবেল, প্লে স্টোর, আইওএস মোবাইল অ্যাপ, এটা তো এখন ডিফল্ট হয়ে যাচ্ছে, সবাই তো আইওএস আর অ্যান্ড্রয়েডের জন্য বানাবেই। আর ট্রান্সফার ডিউরেশন, কত তাড়াতাড়ি আমার ট্রেডিংটা হবে কমপ্লিট এবং আমি এটা নোটিফিকেশন পাবো। তো এটাই আমার আজকের মতো ছিল। আবার আপনার পরে দেখা হবে। দীপঙ্কর, আমি